দেখো, ইতিমধ্যে আমরা ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত পর্বত এবং স্তূপ পর্বত সম্পর্কে পড়েছি। ইতিমধ্যে তোমরা আমার পাঠানো যে ভিডিও ক্লিপগুলো দেখে এবং বই পড়ে ব্যাপারটা সম্পর্কে পরিচিত হয়েছ, জেনেছ এবং ইতিমধ্যে আমি আর পাঠানো যে প্রশ্নগুলো, সে প্রশ্নগুলোর উত্তর নিশ্চয়ই খাতায় তৈরি করে ফেলেছ। কেউ কেউ উত্তর পাঠিয়েছ, সে উত্তর আমি চেক করেছি, তোমাদেরকে আবার সংশোধন করে ফেরত পাঠিয়েছি। পর্বতের মধ্যে যেটা বাকি আছে সেটা হচ্ছে সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত। সঞ্চয়জাত পর্বত নাম শুনে বুঝতে পারছো, সঞ্চয়জাত মানে সঞ্চয়ের ফলে জন্ম হয়েছে যার। কে সঞ্চয় করলো, কি সঞ্চয় করলো? বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলি। এখানে বিভিন্ন প্রাকৃতিক শক্তি মানে প্রধানত অন্তর্জাত শক্তি। সেই অন্তর্জাত শক্তির মধ্যে অন্যতম হচ্ছে অগ্ন্যুৎপাত। সেই অগ্ন্যুৎপাতের মাধ্যমে ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে সঞ্চিত হলে কী হয়? আগ্নেয় শিলা সৃষ্টি হয়। এই ম্যাগমা ক্রমাগত সঞ্চয়ের ফলে আগ্নেয় শিলা গঠিত যে পর্বতের সৃষ্টি হয় তাকে বলে সঞ্চয়জাত পর্বত বা আগ্নেয় পর্বত। তাহলে ম্যাগমা সঞ্চয়ের ফলে জাত বা জন্ম হয় বলে একে সঞ্চয়জাত পর্বত, এবং উত্তপ্ত আগ্নেয় পদার্থ বা ম্যাগমা জমাট বেঁধে প্রধানত আগ্নেয় শিলা দিয়ে গঠিত হয় বলে একে বলা হয় আগ্নেয় পর্বত। তাহলে আগ্নেয় পর্বতের যদি আমরা সংজ্ঞা বলি, তাহলে বলতে পারি যে ভূগর্ভের উত্তপ্ত তরল ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল স্থান বা ফাটল ভেদ করে ভূপৃষ্ঠে নির্গত হলে ওই উত্তপ্ত ম্যাগমা ধীরে ধীরে তাপ বিকিরণ করে কঠিন অবস্থা প্রাপ্ত হয় এবং ক্রমাগত আগ্নেয় পদার্থ উদ্গীরণ ঘটলে যে শঙ্কু বা গম্বুজাকৃতির পর্বতের সৃষ্টি হয় তাকেই বলবো আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। উদাহরণ যেমন ধরো জাপানের ফুজিয়ামা, ইটালির ভিসুভিয়াস, হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া, এগুলো সব হচ্ছে পৃথিবীর অন্যতম আগ্নেয় পর্বতের উদাহরণ। আমাদের দেশে কিন্তু কোনো আগ্নেয় পর্বত নেই। আন্দামান দ্বীপপুঞ্জের উত্তর পূর্ব দিকে যে ব্যারেন নারকোন্দাম দ্বীপ দুটির কথা আমরা জানি, সে দুটি এখনও ঠিক পর্বতের রূপ নেয়নি, সেগুলো এখনও আগ্নেয় দ্বীপ হিসেবেই অবস্থান করছে। আগামী দিনে অগ্ন্যুৎপাতের মাধ্যমে এদের উচ্চতা বৃদ্ধি পেয়ে যদি পর্বতের বৈশিষ্ট্য যুক্ত হয়, তখন তাদেরকে আমরা আগ্নেয় পর্বত বলতে পারি। সুতরাং আগ্নেয় পর্বত হচ্ছে ভূঅভ্যন্তরের উত্তপ্ত গলিত ম্যাগমা ভূত্বকের ফাটল বা দুর্বল অংশ দিয়ে বারংবার ভূপৃষ্ঠে নির্গত হলে আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে যে শঙ্কু আকৃতির বা গম্বুজাকৃতির পর্বত গড়ে ওঠে, তাই হলো আগ্নেয় পর্বত। এবার দেখো, আগ্নেয় পর্বতের যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি, আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য হচ্ছে প্রধানত লাভা বা ম্যাগমা জমে তৈরি হয়। দ্বিতীয়ত, পর্বতের আকৃতি শঙ্কু বা গম্বুজাকৃতি হয়। 3 নম্বর, বয়সে অপেক্ষাকৃত নবীন হয়।
নবীন। 4 নম্বর, উচ্চতার তুলনায় কম এবং এর উচ্চতা ক্রমশ বৃদ্ধি পায়। যদি অগ্ন্যুৎপাত বারংবার ঘটতে থাকে তাহলে ম্যাগমা জমা হয়ে এর উচ্চতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। 5, মূলত ভূত্বকের দুর্বল স্থান বরাবর গড়ে ওঠে, অর্থাৎ যেখানে পাতের কিনারা, অভিসারী পাত বা অপসারী পাত, পাতের সীমান্ত অঞ্চলগুলো হচ্ছে দুর্বল অংশ। ওই দুর্বল অংশগুলোতেই, ভূত্বকের ওই দুর্বল অংশগুলোতেই এই আগ্নেয় পর্বতের সাধারণত উৎপত্তি হয়। 6, শঙ্কু আকৃতির হওয়ায় প্রান্তীয় ঢাল বেশি। এই যেমন এই যদি একটা আগ্নেয় পর্বত হয়, এই হচ্ছে এর প্রান্তীয় ঢাল, এই ঢালটা কী হবে, ঢালটা বেশি, এই ঢাল বেশি। শঙ্কু আকৃতির হওয়ার জন্য প্রান্তীয় ঢাল বেশি। একটি প্রধান জ্বালামুখ, এইটাকে বলা হয় জ্বালামুখ, এইটাকে বলা হয় জ্বালামুখ। এই ভূগর্ভের ম্যাগমা এই পথ দিয়ে উপরে উঠে আসে, এই পথ দিয়ে উপরে উঠে আসে, উপরে উঠে এসে এইখান দিয়ে ম্যাগমা বাইরে নির্গত হয়। তাহলে ভূপৃষ্ঠের যে নির্দিষ্ট ছিদ্রপথ দিয়ে ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠে নির্গত হলো, সেই মুখটাকে বলা হচ্ছে জ্বালামুখ। তাহলে একটা প্রধান জ্বালামুখ, আবার একাধিক গৌণ জ্বালামুখ থাকতে পারে। এটা নালীপথ, এই নালীপথ ধরে ম্যাগমা উপরে উঠে আসছে। এই নালীপথে আবার শাখা নালীপথ থাকতে পারে, শাখা নালীপথ থাকতে পারে, এইখান দিয়েও ম্যাগমা বাইরে বেরিয়ে আসতে পারে। এইটাকে বলবো গৌণ জ্বালামুখ। এইটা আগ্নেয়গিরির প্রধান জ্বালামুখ, এইটা হচ্ছে গৌণ জ্বালামুখ। এরকম একাধিক জ্বালামুখ থাকতে পারে, এইখানেও পাহাড়ে গায়ে এরকম জ্বালামুখ থাকতে পারে, এইখান দিয়েও ম্যাগমা বাইরে বেরিয়ে আসতে পারে। তাহলে এইটা একটা প্রধান জ্বালামুখ, একাধিক গৌণ জ্বালামুখ থাকে। আগ্নেয় পর্বতগুলি ভূমিকম্প প্রবণ, কেন অগ্ন্যুৎপাত যখন হয়, যখন ম্যাগমা ওপরে ওঠে, তখন এই যে ফাটল পথ ধরে উপরে উঠছে, এই ফাটল পথের যে শিলাস্তর, শিলাস্তর সঙ্গে ঊর্ধ্বমুখী ম্যাগমার ঘর্ষণ তৈরি হয়, প্রচণ্ড ধাক্কা দেয়। গ্যাস, বাষ্প এবং ম্যাগমা অভিকর্ষের বিপরীতে যখন ওপরে ওঠে, প্রচণ্ড ধাক্কা দিয়ে ওঠে, সেই ধাক্কায় ভূমিকম্প হতে পারে। ঊর্ধ্বমুখী ম্যাগমার সঙ্গে পার্শ্ববর্তী এই নালীপথের পার্শ্ববর্তী শিলাস্তরের সংঘর্ষ হতে পারে। ফলে এই আগ্নেয়গিরিগুলো খুব ভূমিকম্প প্রবণ হয়। এবং যেহেতু পাতের সীমান্ত অঞ্চলে অধিকাংশ আগ্নেয় পর্বতের সৃষ্টি, তাই পাত সীমান্ত অঞ্চলগুলি সবচেয়ে অস্থির অঞ্চল, সংঘর্ষ প্রবণ অঞ্চল। তাই এই ভূমিকম্প প্রবণ অঞ্চল হয় আগ্নেয় পর্বতগুলি এবং খুব অস্থির অঞ্চলে অবস্থিত। এখন দেখো যে এই সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বতের উৎপত্তি হয় কিভাবে, কিভাবে উৎপত্তি হয়। উৎপত্তি হয় ভূ আন্দোলনের মাধ্যমে। ভূ আন্দোলন, পৃথিবীর ভূত্বকে আমরা দেখেছি অনেকগুলো পাতে বিভক্ত। সেটা কোথাও অভিসারী পাত, দুটো পাত পরস্পরের দিকে এগিয়ে আসছে, দুটো পাত পরস্পরের দিকে এগিয়ে আসছে। যেটা ভারী পাত সেটা নিচে নেমে যাচ্ছে, যেটা হালকা পাত ওপরে উঠে যাচ্ছে। এই দুই পাতের কিনারা বরাবর এই যে সংযোগস্থল, এই একটা পাত নিচে নেমে যাচ্ছে, একটা পাত উপরে উঠে যাচ্ছে, দুটো পাতের কিনারা, দুটো পাতের মধ্যবর্তী সংযোগস্থল হচ্ছে দুর্বল অংশ। এই দুর্বল অংশ দিয়ে ম্যাগমা উপরে উঠে এসে এইখানে অগ্ন্যুৎপাত ঘটাতে পারে, আগ্নেয় পর্বতের সৃষ্টি করতে পারে। এই যে পাত ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করছে, হালকা পাতের নিচে প্রবেশ করলে কী হবে, এই পাতের কিনারা কী হবে, ভূগর্ভে প্রবেশ করে গলে যাবে। গলে গেলে এই অংশে ম্যাগমার পরিমাণ বেড়ে যাবে। যেই ম্যাগমার পরিমাণ বেড়ে যাবে, ওপরের হালকা পাতকে কী করবে, হালকা পাতকে ঠেলে ওপরে তুলে দেবে। ফলে দুটো পাতের যে সংযোগস্থল বা জোড়মুখ, সেই জোড়মুখটা কী হবে, খুলে যাবে। জোড়মুখটা খুলে যাবে। খুলে গেলে এখানকার বাড়তি ম্যাগমা, এই যে পাত গলে গিয়ে যে ম্যাগমা তৈরি হলো, এই ম্যাগমা তখন এই জোড়মুখ দিয়ে দুর্বল এই অংশ দিয়ে বাইরে বেরিয়ে এসে এখানে অগ্ন্যুৎপাত সৃষ্টি করবে। প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর
এই ধরনের আগ্নেয় পর্বত তৈরি হয়েছে। প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর, প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর এরকম প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা, কথাটা নাম শুনেছে নিশ্চয়ই। এটা ধরো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে আছে এশীয় পাত, পূর্ব দিকে আছে উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত। ঠিক আছে, উত্তর আমেরিকা পাত পশ্চিম দিকে এগিয়ে আসছে, দক্ষিণ আমেরিকা পাতও পশ্চিম দিকে এগিয়ে আসছে, এশিয়া পাত আবার পশ্চিম থেকে পূর্ব দিকে এগিয়ে আসছে। ফলে এটা হচ্ছে মহাদেশীয় পাত, এটা মহাদেশীয় পাত, এটাও মহাদেশীয় পাত, মাঝখানে আছে মহাসাগরীয় পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত। মহাসাগরীয় পাত যেহেতু ভারী, তাই কী হচ্ছে, পশ্চিম দিকে এশীয় পাতের নিচে চলে যাচ্ছে, পূর্ব দিকে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পাতের নিচে চলে যাচ্ছে, পশ্চিম দিকে এশীয় পাতের নিচে চলে যাচ্ছে, পূর্ব দিকে দুই আমেরিকা পাতের নিচে চলে যাচ্ছে। ফলে দুই পাতের জোড়মুখ বরাবর এই অর্থাৎ প্রশান্ত মহাসাগরকে ঘিরে যে মহাদেশগুলো আছে, এই মহাদেশের উপকূল বরাবর এরকম সারিবদ্ধ আগ্নেয়গিরি আছে। এশিয়া মহাদেশের পূর্ব উপকূল, উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর এরকম সারিবদ্ধ আগ্নেয়গিরি আছে। এই আগ্নেয়গিরির সারি, আগ্নেয়গিরি যে এই যে একটা দেখো বেল্টের মতো প্রশান্ত মহাসাগর ঘিরে আছে, এখান থেকে শুরু করে একবারে এশিয়ার পূর্ব উপকূল বরাবর গিয়ে উত্তর আমেরিকার পশ্চিম উপকূল, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল দিয়ে এই পর্যন্ত বিস্তৃত। এই যে বেল্টের মতো বা বলয়ের মতো প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা আগ্নেয়গিরির সারি, এটাকেই বলা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। ঠিক আছে, কি হচ্ছে এখানে, এইখানে এই যে অভিসারী পাতে যা হচ্ছিল বললাম, অভিসারী পাতে ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে চলে গেল, তাই না? ভারী মহাসাগরীয় পাত মহাদেশীয় পাতের নিচে চলে গেলে, পাতটা নিচে চলে গেলে কী হবে, গলে যাবে। এই গলে যাওয়া ম্যাগমা কী করবে, এই ওপরে হালকা মহাদেশীয় পাতকে ওপরে ঠেলে তুলে দেবে। ফলে দুটো পাতের জোড়মুখ কী হবে, এইখানে তাই হচ্ছে। দেখো মাঝখানে প্রশান্ত মহাসাগরীয় পাত, এদিকে এশীয় পাত, এদিকে দুই আমেরিকান পাত। এশীয় পাত এগিয়ে আসছে, এদিকে দুই আমেরিকান পাতও এই যে এগিয়ে আসছে এদিকে পূর্ব থেকে পশ্চিমে, এশীয় পাত পশ্চিম থেকে পূর্বে, মাঝখানে জাঁতা কলে পড়ে গেছে এই প্রশান্ত মহাসাগরীয় পাত। প্রশান্ত মহাসাগরীয় পাত ভারী, তাই এশীয় পাতের নিচে চলে যাচ্ছে আর দুই আমেরিকা পাতের নিচে চলে যাচ্ছে। ফলে প্রশান্ত মহাসাগরীয় পাত নিচে গিয়ে গলে যাচ্ছে, গলে গিয়ে যে বাড়তি ম্যাগমা তৈরি করছে, সেই বাড়তি ম্যাগমা এই মহাদেশের উপকূল বরাবর বাইরে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে আগ্নেয়গিরি তৈরি করেছে। তাহলে প্রশান্ত মহাসাগরকে ঘিরে থাকা এই যে আগ্নেয়গিরির শ্রেণী, এটাকেই বলা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা। অন্যদিকে অপসারী পাত বা প্রতিসারী পাত সীমান্তে কী হচ্ছে, অপসারী পাত মানে বুঝতে পারছো, দুটো পাত পরস্পরের বিপরীতে সরে যাচ্ছে, এদিকে একটা পাত এদিকে সরে যাচ্ছে। ফলে মাঝখানে টান তৈরি হচ্ছে, টানের ফলে এখানে ফাটল তৈরি হচ্ছে, এই ফাটল পথ দিয়ে ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে। এই পাত যদি এদিকে সরে যায়, এই পাত যদি এদিকে সরে যায়, মাঝখানে কী হবে, টান তৈরি হবে। এই টান থেকে এখানে ফাটল তৈরি হবে, এই ফাটল দিয়ে ম্যাগমা বাইরে বেরিয়ে এসে এখানে আগ্নেয়গিরি তৈরি করবে। যেমন হয়েছে আটলান্টিক মহাসাগরের মধ্যভাগে, আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর একবারে সুমেরু থেকে কুমেরু পর্যন্ত একটা লম্বা ফাটল আছে। আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকে আছে এরকম আফ্রিকা মহাদেশ, পূর্ব দিকে আফ্রিকা মহাদেশ, এইখানে আছে ধরো ইউরোপ মহাদেশ, এইদিকে আছে উত্তর আমেরিকা, এদিকে উত্তর আমেরিকা, এদিকে ধরো দক্ষিণ আমেরিকা, এরকম। ফলে এই প্রশান্ত এই পাতগুলো এদিকে সরে যাচ্ছে, উত্তর আমেরিকা পশ্চিম দিকে সরে যাচ্ছে, দক্ষিণ আমেরিকাও সরে যাচ্ছে। ফলে আটলান্টিক মহাসাগরের পূর্ব দিকের মহাদেশগুলো পূর্ব দিকে সরে যাচ্ছে, পশ্চিম দিকের মহাদেশগুলো পশ্চিম দিকে সরে যাচ্ছে। ফলে আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর এইরকম একটা ফাটল তৈরি হয়েছে। এই ফাটল দিয়ে ভূগর্ভের ম্যাগমা বেরিয়ে এসে সমুদ্রের নিচে ডুবে থাকা একটা বিরাট আগ্নেয় পর্বত তৈরি করেছে। এটাকেই বলা হয় মিড আটলান্টিক রিজ বা মধ্য আটলান্টিক শৈলশিরা। তাহলে যেখানে দুটো অভিসারী পাত, দুটো পাতের মুখোমুখি সংঘর্ষ, সেখানেও
আগ্নেয় পর্বত তৈরি হয়েছে যেমন প্রশান্ত মহাসাগরের উপকূলে, যেখানে অপসারী পাত সীমান্ত, দুটো পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, সেখানেও দুটো পাতের মাঝখানে ফাটল তৈরি হচ্ছে টানের ফলে, সেই টান অঞ্চলে আগ্নেয়গিরি তৈরি হয়েছে। যেমন আটলান্টিক মহাসাগরের উপকূল মধ্যভাগে। এইটা গেল এক ধরনের ভূ আন্দোলনের ফলে গড়ে ওঠা আগ্নেয় পর্বত। তাহলে দাঁড়ালো আগ্নেয় পর্বতের উৎপত্তি ভূ আন্দোলনের ফলে হতে পারে। আর একটা হচ্ছে ভূত্বকের দুর্বল স্থানের উপস্থিতির জন্য হতে পারে। কীরকম? ধরো এটা মহাদেশ, এইটাও একটা, এদিকে মহাদেশ, মহাদেশ, এই দুই মহাদেশের মাঝখানে আছে মহাসাগর। মহাদেশের নিচে ভূত্বক দেখো অনেক পুরু, ভূত্বকের বেদ অনেক বেশি। মহাদেশের নিচে ভূত্বকটা অনেক পুরু, আর মহাসাগরের নিচে ভূত্বকের বেদ দেখো অনেক কম। মহাসাগরের নিচে ভূত্বক কম পুরু। ভূত্বকের নিচে আছে ম্যাগমা, ভূগর্ভস্থ ম্যাগমা। এই ম্যাগমার সঙ্গে প্রচুর পরিমাণ গ্যাস এবং জলীয় বাষ্প আছে। এই গ্যাস বাষ্প সবসময় কী করছে? ভূত্বকের উপরে ঊর্ধ্ব চাপ তৈরি করছে বেরিয়ে আসার জন্যে। এই ঊর্ধ্বমুখী চাপ, যেখানে ভূত্বকের বেদ কম, অর্থাৎ ভূত্বক যেখানে কম পুরু, সেই জায়গায় বারে বারে ধাক্কা দিতে দিতে সেই জায়গাটাকে ভেদ করে বাইরে বেরিয়ে আসে। তাই মহাসাগরের নিচে এই যে কম দুর্বল বা কম পুরু ভূত্বক, সেই ভূত্বককে ভেদ করে ভূগর্ভস্থ ম্যাগমা মহাসাগরগুলির নিচে অনেক আগ্নেয় পর্বতের জন্ম দিয়েছে। মহাদেশের মধ্যে যত না আগ্নেয় পর্বত আছে, তার চেয়ে অনেক বেশি সংখ্যায় আগ্নেয় পর্বত আছে মহাসাগরের নিচে। কারণ মহাসাগরের তলদেশে যে ভূত্বক, সে ভূত্বক যথেষ্ট দুর্বল, কম পুরু। তাই মহাসাগরের নিচে এই ভূত্বকের দুর্বল স্থানের উপস্থিতি এই অনেক আগ্নেয়গিরির জন্ম দিয়েছে। ভূগর্ভে তরল শিলার উপস্থিতি কীরকম? ভূত্বক চাপ দিয়ে রেখেছে নিচের শিলাস্তর। ভূত্বক হচ্ছে কঠিন একটা আবরণ, পৃথিবীর উপরে কঠিন আবরণ। সেই কঠিন আবরণ ভূত্বকের প্রবল চাপে নিচের শিলা উত্তপ্ত হলেও ঠিক টলটলে তরল জলের আকারের নাই, আছে স্থিতিস্থাপক আকারে। ফলে প্রচণ্ড চাপে সেই শিলা আয়তন অনেক সংকুচিত অবস্থায় আছে, আয়তন কম আছে, ফলে চাপও কম। যদি ভূত্বকের ওপরে চাপ হ্রাস পায়, ভূত্বক যদি কোনো কারণে ক্ষয় হয়, তাহলে ভূত্বকের চাপ হ্রাস পাবে। হ্রাস পেলে গেলে গলনাঙ্ক কমবে। গলনাঙ্ক কমলে ভূত্বকের নিচে যে অতি তাপে থাকা স্থিতিস্থাপক শিলা, সেটা তরল শিলায় পরিণত হবে। তরল শিলা আয়তন বেড়ে যাবে। আয়তন বেড়ে গেলে তার চাপ বেড়ে যাবে। এই বাড়তি চাপ কী করবে? ভূত্বকের উপরে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করবে গ্যাস বাষ্পের সঙ্গে মিশ্রিত অবস্থায়। ফলে ভূত্বক ভেদ করে বাইরে বেরিয়ে আসার প্রবণতা তৈরি হবে। কোথাও কোথাও ভূত্বককে ভেদ করে উপরে উঠে এসে ভঙ্গিল পর্বতের সৃষ্টি করবে। আর একটা জিনিস হচ্ছে চাপ বৃদ্ধি। কীরকম? ভূত্বকে এটা ধরো ভূগর্ভে নানা রকমের রাসায়নিক ক্রিয়াকলাপ চলে। ভূগর্ভে প্রচুর পরিমাণ তেজস্ক্রিয় খনিজও আছে। সেই তেজস্ক্রিয় খনিজ থেকে আণবিক বিদারণ ঘটলে প্রচুর পরিমাণ তাপ ও গ্যাসের উৎপত্তি হয়। ভূগর্ভে সঞ্চিত এই গ্যাস কী করবে? ম্যাগমার সঙ্গে যৌথভাবে কী করবে? এরকম ভূত্বকের উপরে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করবে। ঊর্ধ্বমুখী চাপে অনেক সময় ভূত্বকে ফাটল তৈরি হবে। ফাটল তৈরি হলে ভূত্বকে ভেদ করে ম্যাগমা উপরে উঠে আসবে এবং আগ্নেয় পর্বতের জন্ম দেবে। তাহলে আগ্নেয় পর্বতের উৎপত্তি ভূ আন্দোলনের ফলে হতে পারে, অভিসারী পাতের সীমান্তে, অপসারী পাতের সীমান্তে, ভূত্বকের দুর্বল স্থানের উপস্থিতি, যেখানে যেখানে ভূত্বক খুব কম পুরু, ভূত্বকে কোনো ফাটল তৈরি হয়েছে বা ভূত্বকের গভীরতা বা বেদ কম, সেই সব অঞ্চলে। যে অঞ্চলে এরকম তরল শিলার উপস্থিতি, অর্থাৎ ভূত্বকের যদি কোনো কারণে ভূত্বকের উপরে চাপ হ্রাস পায়, তাহলে ভূত্বকের নিচে উত্তপ্ত তরল ম্যাগমা যেটা স্থিতিস্থাপক অবস্থায় থাকে, সেটা গলনাঙ্ক কমে গেলে কী হয়? তরলে পরিণত হয়। আয়তন বেড়ে যায়। আয়তন বেড়ে গেলে সে
চাপ বেড়ে যায়, বেড়ে গেলে ভূত্বকের উপরে ঊর্ধ্বচাপ সৃষ্টি করে বাইরে বেরিয়ে আসতে থাকে, অথবা ভূ অভ্যন্তরে রাসায়নিক ক্রিয়াকলাপের মাধ্যমে অতিরিক্ত তাপ ও গ্যাসের উৎপত্তি হলে সেই গ্যাস কী হবে, এই ম্যাগমার সঙ্গে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করবে, ভূত্বক ভেদ করে উপরে উঠে আসার চেষ্টা করবে। এইভাবে ভূত্বকের বিভিন্ন অংশে কী হয়, বিশেষ করে দুর্বল অংশগুলোতে পাতের কিনারা বরাবর, অর্থাৎ পাতের সীমান্ত বরাবর, মহাসাগরের নিচে বা যেসব অঞ্চলগুলোতে হটস্পট আছে সেই সব অঞ্চলে এই ধরনের আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বতের সৃষ্টি। দেখো, আগ্নেয়গিরি জীবন্ত, মৃত বা সুপ্ত হতে পারে। আগ্নেয়গিরি জীবন্ত, মৃত ও সুপ্ত হতে পারে। জীবন্ত আগ্নেয়গিরি মানে যে আগ্নেয়গিরিগুলো বর্তমানে সক্রিয়, মানে যেগুলো থেকে এখনও অগ্নুৎপাত ঘটছে। উদাহরণ হচ্ছে ভিসুভিয়াস, মৌনা লোয়া। সুপ্ত আগ্নেয়গিরি হলো অতীতে সক্রিয় ছিল, বর্তমানে সেখান থেকে অগ্নুৎপাত হয় না, ভবিষ্যতে হতে পারে। অর্থাৎ এই আগ্নেয়গিরিগুলো এখন সুপ্ত বা ঘুমন্ত অবস্থায় আছে, অতীতে সক্রিয়, বর্তমানে নিষ্ক্রিয়। উদাহরণ হচ্ছে ফুজিয়ামা, ক্রাকাতোয়া। আর মৃত আগ্নেয়গিরি যেগুলো দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় অবস্থায় আছে, ভবিষ্যতে তার থেকে অগ্নুৎপাত ঘটা সম্ভাবনা প্রায় নেই, সেগুলোকে বলা হয় মৃত আগ্নেয়গিরি। উদাহরণ হচ্ছে মায়ানমারের পোপা। এখন কথা হচ্ছে যে আগ্নেয়গিরি জীবন্ত, সুপ্ত বা মৃত, এটা ভূপৃষ্ঠের ওপর থেকে ভূগর্ভের অবস্থা পর্যবেক্ষণ করে ভূবিজ্ঞানীরা সিদ্ধান্ত করেন যে কোন জীবন্ত আগ্নেয়গিরিও তো বোঝাই যায় যে কোনটা জীবন্ত, অগ্নুৎপাত দেখলেই বোঝা যাবে যে এটা জীবন্ত। কিন্তু কোন আগ্নেয়গিরি সুপ্ত আর কোনটা মৃত সেইটা বোঝার জন্যে ভূবিজ্ঞানীরা, ভূতাত্ত্বিকরা ভূপৃষ্ঠের ওপর থেকে ওই জ্বালামুখের ভেতর দিয়ে বিশেষ পদ্ধতিতে ভূগর্ভের অবস্থা পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ করে তারা সিদ্ধান্তে আসেন যে এই আগ্নেয়গিরিতে এখন অগ্নুৎপাত হচ্ছে না বটে, কিন্তু বর্তমানে নিষ্ক্রিয়, ভবিষ্যতে অগ্নুৎপাত হতে পারে, অর্থাৎ আগ্নেয়গিরি জেগে উঠতে পারে। এখন ঘুমিয়ে আছে, সুপ্ত অবস্থায় আছে, অতীতে সক্রিয় ছিল, বর্তমানে সক্রিয় নেই, অগ্নুৎপাত হয় না, কিন্তু আবার ভবিষ্যতে জেগে উঠতে পারে, তখন তাকে বলা হবে সুপ্ত আগ্নেয়গিরি। আর কোনো কোনো আগ্নেয়গিরির তলদেশ পরীক্ষা করে বলা হয় যে এখান থেকে অগ্নুৎপাত ভবিষ্যতে আর ঘটার সম্ভাবনা প্রায় নেই, তাই সেগুলোকে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু এই দূর থেকে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভের অবস্থা পর্যবেক্ষণ করা অনেক সময় নির্ভুল হয় না। অর্থাৎ যাকে মৃত বলে ঘোষণা করা হয়, দেখা যায় সেই আগ্নেয়গিরি আবার নতুন করে জেগে উঠেছে। আবার যাকে হয়তো সুপ্ত বলে ঘোষণা করা হলো, দেখা গেল সেই আগ্নেয়গিরি হয়তো আসলে মৃত। তাই হোক না কেন, তো এই জীবন্ত, সুপ্ত আর মৃত সক্রিয়তা অনুসারে, জীবন্ত, মৃত, সুপ্ত আগ্নেয়গিরি এগুলো সক্রিয়তা অনুসারে আগ্নেয়গিরি, সক্রিয়তা অর্থাৎ সক্রিয়তা অনুসারে আগ্নেয়গিরিকে আমরা এরকম 3 ভাগে ভাগ করতে পারি: জীবন্ত, সুপ্ত, মৃত। জীবন্ত হচ্ছে ভিসুভিয়াস, মৌনা লোয়া। সুপ্ত হচ্ছে ফুজিয়ামা, জাপানের; ক্রাকাতোয়া, ইন্দোনেশিয়ার; আর মৃত মায়ানমারের পোপা। কি বললাম, বোঝা গেল? আগ্নেয় পর্বতের ক্ষেত্রে তপ্তবিন্দু বা হটস্পট, তপ্তবিন্দু বা হটস্পট বলে একটা জিনিস আছে। হটস্পটটা কি? হটস্পট হচ্ছে, এইটা হচ্ছে ধরো ভূত্বকের নিচে কোনো কোনো অংশে তেজস্ক্রিয় পদার্থের অতিরিক্ত উপস্থিতি আছে। এই অতিরিক্ত উপস্থিতির কারণে তেজস্ক্রিয় পদার্থ স্বাভাবিকভাবেই নিয়মেই এই তাপ বিকিরণ করে, আণবিক বিদারণ ঘটলে প্রচুর পরিমাণে তাপের উৎপত্তি হয়। এই অত্যধিক তাপে ক্ষুব্ধমণ্ডলের সান্দ্র ম্যাগমা গলে গিয়ে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ তৈরি করে। অর্থাৎ এই তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির কারণে যে তাপের সৃষ্টি হয়, সেই তাপে এইখানকার সান্দ্র যে এই ভূত্বকের নিচে তো অ্যাস্থেনোস্ফিয়ারে যে সান্দ্র অবস্থায় পদার্থ ছিল, সেই পদার্থগুলো ওই অতিরিক্ত তাপে গলে গিয়ে কী করে, এরকম
ভূত্বক এর থেকে, ভূগর্ভ থেকে উপরে ভূত্বকের দিকে ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করে। এই যে স্থানবিন্দুগুলোকে বলা হয় তপ্তবিন্দু, অর্থাৎ যে অংশে এই তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতির কারণে অতিরিক্ত তাপের সৃষ্টি হয় এবং অতিরিক্ত তাপে সান্দ্র ম্যাগমা গলে গিয়ে তরল ম্যাগমায় পরিণত হয় এবং তরল ম্যাগমা ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করে, ওই ভূগর্ভের ওই নির্দিষ্ট স্থানগুলোকে বলা হয় তপ্তবিন্দু বা হটস্পট। তাহলে মোটামুটি আমরা 4 ধরনের পর্বতের কথা পড়লাম। একটা হলো স্তূপ পর্বত, ভঙ্গিল পর্বত, ক্ষয়জাত পর্বত এবং আগ্নেয় পর্বত। আগ্নেয় পর্বতের সংজ্ঞা, উৎপত্তি কিভাবে হয়, তার বৈশিষ্ট্য এবং প্রশান্ত মহাসাগরীয় মেঘলা, জ্বালামুখ, জীবন্ত, মৃত, সুপ্ত আগ্নেয়গিরি, তপ্তবিন্দু ইত্যাদি। সর্বশেষে পর্বতের গুরুত্ব, মানে পর্বত আমাদের কি উপকারে বা ক্ষতিকর কোনো প্রভাব আমাদের জীবনে তৈরি করে কিনা সেগুলো একটু পড়ে নেবে বই থেকে। পর্বতের গুরুত্ব, প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের জীবনে পাহাড় পর্বতের গুরুত্ব কিন্তু অপরিসীম। কতগুলো প্রভাব অনুকূল, কতগুলো প্রভাব প্রতিকূল হতে পারে। পর্বত কোনো দেশের সীমানা তৈরি করে, যেমন ভারতের উত্তর সীমানায় হিমালয় পর্বত আছে, উত্তর দিক থেকে বহিঃশত্রুর আক্রমণের আশঙ্কা অনেক কমিয়ে দিয়েছে। পর্বত জলবায়ু নিয়ন্ত্রণ করে, আমাদের হিমালয়কে দিয়েই বুঝতে পারো। হিমালয় পর্বতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাধা পায় বলেই বর্ষাকালে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়। ফলে পর্বতের হিমালয়ের দক্ষিণ দিকে ভারতীয় সভ্যতা, গাঙ্গেয় সভ্যতা, মানে উত্তর ভারতের সভ্যতা গড়ে উঠেছে। আবার কোনো কোনো পর্বত মানে জলীয় বাষ্পকে বাধা দিয়ে বৃষ্টিপাত ঘটতে বাধা দেয়। যেমন ধরো এটা যদি ভারত ভূখণ্ড হয়, তাহলে এইখানে আছে ধরো হিমালয় পর্বত এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিক থেকে এসে পর্বতে বাধা দিয়ে ভারতের এইরকম জায়গায় বৃষ্টিপাত ঘটিয়েছে। কিন্তু আবার এইখানে আছে ধরো পশ্চিমঘাট পর্বত, এই পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে পশ্চিম উপকূলে বৃষ্টিপাত হয়, কিন্তু এই অঞ্চলটাতে বৃষ্টি ছাই অঞ্চলে পরিণত হয়েছে। তাহলে পর্বত বাধা দিয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এটা প্রতিবাদ দিক। আর এইখানে পশ্চিমঘাটের এইটা প্রতিবাদ দিক, এইখানে বৃষ্টিপাত হচ্ছে উপকূল অঞ্চলে, কিন্তু পূর্ব দিকে এটা অনুবাদ দিক, এই অঞ্চলে বৃষ্টির ছাই অঞ্চলে পরিণত হয়েছে। এভাবে জলবায়ু নিয়ন্ত্রণ করে। আবার হিমালয় পর্বত আছে বলে শীতকালে উত্তর দিক থেকে শীতল বাতাস হিমালয় ভেদ করে ভারতে ঢুকতে পারে না, ফলে ভারতের শীতকালে খুব তীব্র শীত হয় না। যদি হিমালয় পর্বত না থাকতো তাহলে শীতকালে শীতল বাতাস ঢুকে পড়তে পারতো, ফলে ভারতের জলবায়ু শীতকালে আরও অনেক বেশি শীতল হতো। আবার যদি হিমালয় না থাকতো তাহলে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এই হিমালয় পর্বতে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটাতো না, ভারত ভূখণ্ড বৃষ্টিহীন মরু বা মরুপ্রায় অঞ্চলে পরিণত হতে পারত। এছাড়া পর্বতের চূড়ায় যে বরফ জমে, সে জমা বরফ থেকে প্রচুর পরিমাণ জল তৈরি হয় সারা বছর, এবং সেই বরফ গলা জল থেকে নিত্যবহ নদীর সৃষ্টি হয়। নিত্যবহ নদীগুলোকে কেন্দ্র করে পলিগঠিত সমভূমি, নদীর জলকে কেন্দ্র করে চাষবাস, নদী থেকে আমরা প্রয়োজনীয় খাদ্য, বিশেষ করে মাছ সংগ্রহ, নদীর মধ্যে দিয়ে নৌকা বা স্টিমার চালিয়ে পরিবহন অর্থাৎ ব্যবসা বাণিজ্যে সাহায্য করে। ওই নিত্যবহ নদীগুলো থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, জলবিদ্যুৎ শিল্পে, ব্যবসা বাণিজ্যে সাহায্য করে। পর্বতের ঢালে প্রচুর পরিমাণ বনজ সম্পদ গাছ জন্মায়, সেখান থেকে কাঠ পাই, অন্যান্য বনজ সম্পদ, ভেষজ দ্রব্য, মূল্যবান কাঠ, মধু, মোম, ফল মূল ইত্যাদি পেয়ে থাকি। জৈব বৈচিত্র্য বা হটস্পট তৈরি হয়। হ্যাঁ, পার্বত্য অঞ্চলে যে খুব সৌন্দর্য, সেই সৌন্দর্যের জন্যে শৈল শহর তৈরি হয়, পর্যটন শিল্প গড়ে ওঠে, খুব স্বাভাবিক। দার্জিলিং, উটি, সিমলা। এছাড়া পার্বত্য অঞ্চলে কিছু ওই চা, কফি, পশম, তারপরে ধরো ফল প্রক্রিয়াকরণ, কাষ্ঠশিল্প, প্লাইউড তৈরি ইত্যাদি শিল্প গড়ে ওঠে। ওখানকার স্থানীয় মানুষের জীবিকা। দার্জিলিংয়ে চা শিল্প গড়ে উঠেছে। এই তো গেল মানে অনুকূল প্রভাব মানে আমাদেরকে উপকার করে আমাদের।
দেশের সীমানা গঠন করে, বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধ করে, জলবায়ু নিয়ন্ত্রণ করে, নদ নদী সৃষ্টি করে সভ্যতাকে সাহায্য করেছে, সভ্যতা গড়ে উঠতে সাহায্য করেছে। নদ নদী, তারপরে ধরো ওই জলবিদ্যুৎ উৎপাদন করে আমাদের শিল্পে সাহায্য করেছে, বনজ সম্পদ দিয়েছে, বাগিচা কৃষি শিল্প, শিল্পের জন্য কাঁচামাল যোগান দিয়েছে, প্রচুর মানুষের জীবন জীবিকাতে সাহায্য করেছে। কিন্তু কিছু প্রতিকূল প্রভাবও আছে, যেমন কৃষি, কোনো কোনো ক্ষেত্রে কৃষি অনুন্নত। পাহাড়ি অঞ্চলে ঢাল খুব খাড়া, পাথুরে শিলাস্তর, বন্ধুর ভূপ্রকৃতির জন্য, সমতল ভূমির অভাবের জন্য এখানে চাষবাস অনেক ক্ষেত্রে প্রসার হয় না, বসতির বিস্তার বিশেষ ঘটে না, শিল্পের স্থাপনের অনুকূল পরিবেশ তৈরি হয় না, উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার অসুবিধা হয়। ফলে পার্বত্য অঞ্চল অনেক ক্ষেত্রে কৃষি অনুন্নত, যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, রেলপথ গড়ে ওঠে না, সড়কপথের ঘনত্ব কম, একটি মূল রাস্তা হয়তো, সেই মূল রাস্তার সঙ্গে যোগাযোগ করতে হবে খুব পায়ে হাঁটা রাস্তায়। আর ধরো ওই বিদ্যুতের অভাব, জলের অভাব, শ্রমিকের অভাব, পরিবহন ব্যবস্থার অভাব, খনিজের অভাব ইত্যাদি নানা কারণে পার্বত্য অঞ্চলে শিল্পও খুব বেশি বিকাশ লাভ করে না, ওই ক্ষুদ্র কুটির শিল্প কিছু ছাড়া, তাই না? এছাড়া পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, কিছু কিছু প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন ঘটে। যেমন পার্বত্য অঞ্চলে, ভঙ্গিল পার্বত্য অঞ্চলে ভূমিকম্প, ধস, অনেক সময় পাহাড়ি অঞ্চলে হড়পা বান, মেঘ ভাঙা বৃষ্টি, তুষারপাত, হিমানি সম্প্রপাত, এসবগুলো খুব প্রায়শই ঘটে থাকে। ফলে পার্বত্য অঞ্চলে একটু দুর্যোগ প্রবণ হয়, ঢাল খাড়া বলে। সুতরাং পার্বত্য ভূপ্রকৃতি আমাদের জীবনে প্রতিকূল প্রভাব যেমন আছে, তেমনি অনুকূল প্রভাবও কিছু আছে। তাই পর্বতের পাদদেশ অঞ্চল দেখা যায় ঘন বসতিপূর্ণ অঞ্চলে পরিণত হয়। এই 4 ধরনের পর্বতের আমি প্রশ্ন দিয়েছিলাম, আরও কিছু প্রশ্ন আজকে দিয়ে দেবো। এই প্রশ্নগুলো তোমরা পড়বে, তৈরি করবে। বইটা আগে ভালো করে পড়বে, আমি বারবার বলছি বইটা ভালো করে পড়বে, বইটা ভালো করে পড়বে। আমি যে ভিডিওটা দিলাম সেই ভিডিওটা ভালো করে দেখবে। কোনো প্রশ্ন থাকলে তোমরা গ্রুপে প্রশ্ন পাঠাবে, এবং যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সে প্রশ্নগুলোর উত্তর খাতায় তৈরি করবে, ঠিক আছে? এই প্রশ্নের উত্তর লেখার আগে তোমরা বইটা কিন্তু বারবার বলছি ভালো করে পড়বে, পড়ার পর তারপর উত্তর লিখবে। উত্তর লেখার জন্য তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। পড়ে ভালোভাবে তৈরি হয়ে গেলে উত্তর দেখবে এমনিতেই উত্তরের মান ভালো হবে, কিন্তু তার আগে ভালো করে পড়া দরকার। ভালো করে পড়ো, উত্তরগুলো লেখো, প্রয়োজনে জানতে চাও প্রশ্ন পাঠাও, ঠিক আছে?